ভাইজান জুতা বাহিরে রেখে আসেন, ঘরটা ময়লা হয়ে গেছে। ছোট চাচার কথা শুনে বাবা বসা থেকে উঠে ময়লা জুতা বাইরে রেখে আসতে চায়, সাথে আমার জুতো জোড়াও নিয়ে যায়। জুতা রেখে আসবার পর বাবা হাত দিয়ে গায়ের পাঞ্জাবিটা মুছে তারপর সোফার উপর বসে। এই বাসার সবকিছু স্বচ্ছ কাচের মতো, শুধু আমার বাবার গায়ের পোশাকটাই ময়লা। যদিও অন্য সময় তেমন ময়লা মনে হয়নি, এখন এই বাসায় আসবার পরে বেশি ময়লা মনে হচ্ছে। বাবা তার পাঞ্জাবি মুছে তারপর সোফায় বসেন। আমি তাকিয়ে দেখি বাবার পাঞ্জাবিতে একটা হলুদ দাগ লেগে আছে। মা পাঞ্জাবি ধুয়ে দিয়েছেন ঠিকই, তবে দাগ তুলতে পারেননি। বাবা গুটিয়ে বসেন, আমিও বাবার মতো করে গুটিয়ে বসি, যেন পায়ের ধুলো ফ্লোরে না লেগে যায়। এটাও খেয়াল করি বাবার দেখা দেখি। বাবা হেসে কথা বলছেন, ছোট চাচা গম্ভীর হয়ে আছেন। এমন গম্ভীর হয়ে থাকেন আমার স্কুলের অঙ্কের শিক্ষক। স্যারকে কখনো হাসতে দেখিনি। ছোট চাচাও কি হাসেন না? না, ছোট চাচা হাসেন। ছোট চাচাকে তার ছেলেদের সাথে হাসতে দেখেছি, চাচির সাথে হেসে হেসেই কথা বলেন। তবে বাবা আসায় এমন গম্ভীর মুখ করে বসে আছেন। বাবা বললেন, শওকতের মায়ের অবস্থা বেশি ভালো না, তোর কাছে যদি কিছু টাকা থাকে 1000-20 টাকা দে, আমি 2 মাস পরেই ফেরত দিয়ে দিব। ছোট চাচা বললেন, ভাইজান এখন আমার কাছে টাকা নেই, আর দেখো প্রতিদিন আমার কাছে টাকা ধার নিতে আসবে আর আমি টাকা দিয়ে দিব, এমনটা ভেবে বসে থাকো কেন? চাচার এই কথা শুনেও দেখলাম বাবার মুখে একই হাসি লেপটে আছে। বাবার কি মন খারাপ হয় না, নাকি মানুষ স্বভাবের দিনে সবকিছু সহ্য করে নিতে পারে? বাবার মুখে একরকম মৃদু হাসি। এই হাসির নাম কি তবে অভাবের হাসি? যত অপমান করা হোক মুখে হাসি রেখে সবকিছু সহ্য করতে হবে। ছোট চাচা ঘরের ভিতর চলে যায়, তখন ছোট চাচার বড় ছেলে রকুন আসে। রকুন আমার বয়সী, এবার ক্লাস 6-এ পড়ে। রকুন আর আমি এক বয়সী হলেও দুজনের জীবন আলাদা। রকুনের ঘর ভর্তি খেলনা, আর আমার ঘরে শুধু একটা ভাঙা হেলিকপ্টার আছে, যা 3 বছর আগে বাবা কিনে দিয়েছেন। রকুন এসেই আমার পাশে বসে, আমার কাছে বসে জিজ্ঞেস করে, তুমি কখনো বরফের ভিতর হেঁটেছো? আমি বলি না। রকুন বলে, আমরা বরফের দেশে যাচ্ছি ঘুরতে। ঘরের ভেতর থেকে চাচা রকুনকে ডাক দিলে ও ভিতরে চলে যায়। বাবা বের হয়ে আসে ছোট চাচার বাসা থেকে। আমরা দুজনেই রাস্তায় এসে দাঁড়িয়েছি। ছোট চাচার ঘরের ভেতরে ঠান্ডা বাতাস ছিল, এখন ভীষণ গরম, বাইরে অনেক রোদ। বাবার সাথে আমি হাঁটছি। বাবার মুখে এখন আর হাসি নেই, গম্ভীর হয়েই হাঁটছেন। বাবা মুখে হাসি রাখে যখন কারো কাছে টাকা ধার করতে চাই, এই যেমন দোকানে বাকিতে বাজার নিতে হলে, তখন মুখে একটা হাসি রাখে। ছোট চাচার কাছে টাকা ধার চাইতে গেলে মুখে হাসি রাখে। বাবা বিশ্বাস করেন তার হাসিতে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, তবে কিছুই সমাধান হয় না। টাকা দিতে না পারায় দোকানদার বাজার রেখে দেয়। ছোট চাচা গম্ভীর মুখে না বলে দেয়। বাবার সাথে হাঁটতে হাঁটতে বলি, বাবা বরফের দেশ কোথায়? বাবা কোনো উত্তর দেয় না। আমি আবারও জিজ্ঞেস করি, বাবা সেখানে কি বরফ দিয়ে ঘর বানানো? বাবা এবারও কোনো উত্তর দেয় না। আমি মনে মনে বরফের দেশে একটা ছবি আঁকতে থাকি। বাবা আমার দিকে তাকিয়ে বলেন, শরবত খাবি? আমি বলি, খাবো। রাস্তার পাশে একটা লোক লেবুর শরবত বিক্রি করছে, প্রতি গ্লাস 10 টাকা। বাবা 2 গ্লাস লেবুর শরবত নেন। লোকটার কাছে ছোটখাটো খালি বোতল আছে। বাবা সেই বোতলে মায়ের জন্য 1 গ্লাস শরবত নেয়। শরবতের বোতল নিয়ে আমরা বাসার দিকে হাঁটতে থাকি। মা অসুস্থ হবার পর থেকে রান্নাঘরে তেমন যেতে পারে না। চুলার পাশে বেশি সময় থাকলেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, কাশি কিছুতেই থামে না। এমন ভাবে কাশি দেই মনে হয় আমার মায়ের বুকের ভেতর থেকে সবকিছু বেরিয়ে আসবে। মায়ের আবার কাশি উঠেছে। বাবা রান্না করে ছুটে যায় তরকারি দেখতে। মা ইশারা দিয়ে বলেন জানালা খুলে দিতে। আমি জানালা খুলে দিই, আর জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসলে মায়ের কাশি কিছুটা কমে। বাবা রান্নাঘর থেকে এসে মায়ের হাতে লেবুর শরবত দিয়ে বলেন, এটা খেয়ে নাও, ঠান্ডা আছে, শরীর শীতল হয়ে যাবে। মা শরবত খায় না, আঁচলটা মুখের উপর রেখে বিছানায় শুয়ে থাকে। মায়ের চিকিৎসার জন্য 35,000 টাকার দরকার। এখন 15,000 টাকা বাবা জোগাড় করতে পারলেও বাকি টাকাটা কিছুতেই জোগাড় করতে পারেনি। বিকেলবেলা বাবার বন্ধু শহীদুল কাকা মাকে দেখতে আসেন। বাবা কথায় কথায় আবার সেই লজ্জা মার্কা হাসি দেয়। শহীদুল কাকার কাছে কিছু টাকা ধার চায় মায়ের চিকিৎসার জন্য। বাবার একটা কাপড়ের দোকান আছে। শহীদুল কাকার কাছে বলেন, চাইলে দোকানটা বন্ধক হিসেবে টাকাটা দিতে পারো। শহীদুল কাকা বলেন, কি বলছো তুমি? এসো, তুমি আমাকে অল্প করে দিয়ে দিও, তাতেই হবে। সন্ধ্যায় বাসায় এসো, বাসায় কিছু টাকা আছে, আগামীকাল ব্যাংকে রাখবো, কথা ছিল। বাবার চোখ এবার ছলছল করে ওঠে। মায়ের চিকিৎসা শহীদুল কাকার দেওয়া টাকাতেই হয়। মা পুরোপুরি সুস্থ হতে 2 মাস চলে যায়। আমাদের স্বাভাবিক জীবন চলতে থাকে। বাবা মাসে মাসে কিছু টাকা শহীদুল কাকাকে দিয়ে দেন। আমি কেবল ক্লাস 7-এ উঠেছি। স্কুলে টিফিন টাইমে সিঁড়ি থেকে নামতে যেয়ে পায়ে হোঁচট খাই। ডান পায়ের একটা নখ ভেঙে রক্ত বের হয়। তখন দেখি স্কুলে শহীদুল কাকা এসেছেন। শহীদুল কাকা আমার মাথায় হাত রেখে তারপর চলে যায় লাইব্রেরির দিকে। লাইব্রেরি থেকে বের হয়ে আমাকে বলে স্কুল ব্যাগ সাথে নিয়ে নিতে। আমি বলি, কাকা আমার স্কুল এখনো ছুটি হয়নি। কাকা বলেন,
তোর স্যারের সাথে কথা বলেছি, জরুরি কাজ আছে তাই যেতে হবে। শহীদুল কাকার সাথে রিকশায় উঠি আমি। কাকা পুরো রাস্তায় কোনো কথা বলেন না, চুপচাপ হয়ে আছেন। বাড়ির সামনে রিকশা থামতেই দেখি অনেক মানুষের ভিড়। ভিড় ঠেলে বাড়ির ভেতরে আসি। উঠানের পাশে বড় একটা আম গাছের পাশেই একটা খাট, সেই খাটের উপরে বাবাকে রাখা। বাবা কোনো কথা বলছে না। মা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বাবার দোকানের বিপরীতের এক দোকানদার বাবার মৃত্যুর বর্ণনা দেন। প্রথমে আমি দেখলাম বোতল থেকে পানি খাচ্ছে, হঠাৎই চেয়ারে বসতে যেয়ে নিচে পড়ে গেল। আমরা ছুটে যেয়ে ধরলাম, বেশি সময় দিল না। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে সব শেষ। কথাগুলো বলে তিনি কাঁদতে শুরু করেন। বাবাকে দেখতে আমাদের বেশ কিছু আত্মীয় স্বজনরা এসেছেন, যার ভিতরে ছোট কাকাও আছেন। তবে সন্ধ্যা হতেই যে যার মতো চলে যায়। রাতে মা আর আমি বাসায় থাকি। মধ্যরাতে মায়ের শ্বাসকষ্ট ওঠে, সেই শ্বাসকষ্ট কিছুতেই থামে না। মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ভোরবেলা মা সুস্থ হলে আবার বাসায় নিয়ে আসি। অবশ্য এর ভেতরে শহীদুল কাকা খবর পেয়ে হাসপাতালে এসেছে। ঝামেলা হয় বাবার দোকান নিয়ে। দোকানের দেখাশোনা করার মতো কেউ নেই। মা ঠিক করেন দোকান বিক্রি করে দিবেন। শহীদুল কাকার সাথে দোকানের বিষয়ে আলাপ করে। শহীদুল কাকা বলেন, দোকানটা রেখে দিন ভাবি, একজন কর্মচারী ঠিক করে দিব আমি। শহীদুল কাকা একজন লোক রেখে দেয়। লোকটার নাম হাসেম। হাসেম চাচা দোকান দেখাশোনা করেন। এই লোকটার ভিতরে কোনো লোভ নেই। আমি মাঝে মধ্যে বিকেলে যেয়ে দোকানে বসি। দোকান থেকে যে কটা টাকা আসে, সেই টাকায় আমাদের শহরে চলতে অনেক কষ্ট হয়ে যায়। আমরা বাসা ছেড়ে দেই। শহীদুল কাকা তার বাড়ির চিলে কোঠায় আমার আর মায়ের জন্য থাকার জায়গা করে দেয়। আমরা সেখানেই থাকি। দোকানের লোককে বাড়তি টাকা দিতে হয়, তাই মা নিজেই দোকানে বসা শুরু করেন। সবকিছু বুঝে নিতে একটু কষ্ট হয়, তবে মা মানিয়ে নেন। আগে পুরুষের পোশাক ছিল। মা দোকানে বসার পর ধীরে ধীরে মহিলাদের কাপড় তোলেন, শাড়ি, সালোয়ার কামিজ এইসব। ইন্টারমিডিয়েট পাশ করার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাই। মাকে ছেড়ে চট্টগ্রামে চলে যেতে হয়। যখন বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়ি, তখন মা আবার অসুস্থ হয়ে যায়। মায়ের দুটো শাড়ির দোকান ছিল মার্কেটে। মা অসুস্থ হওয়ার পর থেকে আর বেশি সময় মার্কেটে থাকতে পারে না। শহীদুল কাকাই সবকিছু দেখাশোনা করেন। শহীদুল কাকার বড় মেয়ে নওমি মাকে প্রতিবেলায় ভাত দিয়ে যায়। আমার ইচ্ছে করে পড়াশোনা ছেড়ে মায়ের কাছে থাকতে, তবে সে সুযোগ হয়ে ওঠে না। মা নিজেই বলেন তিনি সুস্থ আছেন, আমি যেন পড়াশোনা না ছাড়ি। কয়েকদিন মায়ের কাছে থেকে আবার ঢাকা ছেড়ে চট্টগ্রামে চলে আসতে হয়, তবে মন থাকে মায়ের কাছেই। শহীদুল কাকার বড় মেয়ে নওমি আমার থেকে 2 বছরের ছোট। মেয়েটা মাকে বেশ যত্ন করে। কখনো মা খাবার খেতে না চাইলে আমার কাছে কল দিয়ে মায়ের নামে বিচার দেয়। আমি হাসি। নওমি আর আমাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও মাকে মেয়েটা খুব যত্ন করে। সারাদিন খালামুনি খালামুনি করে ডাকে। দিনে কমপক্ষে 20 বার আমাদের ঘরে আসবে। মায়ের সাথে ওর অনেক কথা, যদিও সেসব কিছুই দরকারি কথা নয়। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরেই আমি আবার ঢাকা চলে আসি। চাকরির জন্য পড়ছি, সাথে শহীদুল কাকার থেকে দোকানের খোঁজ খবর নেই। তবে মা চাইছেন আমি যেন চাকরির দিকে মনোযোগ দিই। চাকরি না হলে তখন দোকান দেখব। আপাতত চাকরি নিয়েই ভাবতে বলেছেন মা। 1 বছর পর এক বিকেলে মা ছাদে বসে আছেন। নওমি মায়ের চুলে বিলি কেটে দিচ্ছে। আমি ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছি। মায়ের কাছাকাছি যাওয়ার সাহস হচ্ছে না। নওমি আমাকে দেখে ফেলে মায়ের কাছে বলে, খালামণি তোমার ছেলে এসেছে। মা বলেন, কিছু বলবি? আমার কিছু বলার সাহস হয় না, গলা ভারী হয়ে আসছে। কথা বললেই মনে হয় কেঁদে ফেলবো। নওমি আবার ঘুরে তাকিয়ে দেখে আমার চোখে পানি টলমল করছে। নওমি বলে, খালামণি তুমি ওঠো। মা উঠে দাঁড়িয়ে আমার চোখে পানি দেখে কাছে ছুটে আসে। মা বললেন, কি হয়েছে? আমি চোখ মুছে নিয়ে বলি, মা আমার চাকরি হয়েছে, তোমার ছেলে এখন বিসিএস ক্যাডার। মা নিজেও কাঁদছেন আমার কথা শুনে। কিছুতেই সেই কান্না থামছে না। আমার প্রথম পোস্টিং হয় খুলনাতে। ঠিক করি মাকে নিয়েই খুলনাতে যাব। মাকে নিয়ে যাব শুনে সেই থেকে নওমি মন খারাপ করে থাকে। গত রাতে মায়ের পাশে এসে কিছু সময় কাঁদলো। নওমি চলে যাওয়ার পর মা বললেন, তোর নওমিকে কেমন লাগে? আমি বলি, ভালোই তো আছে। মা আবার বলেন, নওমির সাথে তোর বিয়ে দিলে কেমন হয়? মেয়েটা তোরে পছন্দ করে, এমনিতেও আমি বুঝি। আমি কিছু না বলেই ছাদে এসে দাঁড়াই। মা আমার পিছু পিছু এসে বলে, কি নওমিকে তোর পছন্দ না? আমি বললাম, মা নওমি পছন্দ হওয়ার মতোই মেয়ে। মা হেসে বললেন, তা অবশ্য ঠিক বলেছিস। 3 দিন পরেই নওমির সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর নওমি আর মাকে নিয়ে আমি খুলনায় চলে আসি। নওমি মেয়েটা স্নিগ্ধ জলের মতো, আর মায়ের সাথে নওমির সম্পর্ক দেখে ভালোই লাগে। নওমির আমার সাথে বিয়ের পর নওমি মাকে মা বলে ডাকে। মা বলে দিয়েছে আমাকে আগের মতোই খালামণি বলে ডাকবি, এটা সুন্দর লাগে। খালামণি হলো আরেক মা। তারপর থেকে নওমি মাকে খালামণি বলেই ডাকে। 2 মাস পরে গত রাতে নওমির বাবা শহীদুল কাকা খুলনা থেকে আমাদের বাসায় আসেন।
এইবারই প্রথমবার এখানে আসেন। শ্রাবণ মাস চলছে, বাইরে গত 3 দিন ধরে বৃষ্টি। শহীদুল কাকা বাসার ভিতরে এসে সোফায় বসে। তখনই নওমি এসে বলে, বাবা জুতায় অনেক কাদামাটি লেগে আছে, জুতা বাইরে রেখে আসি, আমার কাছে দাও। নওমিকে আমি থামতে বলি। বুকের ভেতর পুরনো কোনো একটা স্মৃতি নড়ে চড়ে ওঠে। শহীদুল কাকার দিকে তাকিয়ে বলি, আপনি জুতা নিয়ে এখানে বসে থাকুন কিছু সময়। শহীদুল কাকা আরাম করে বসে। আমি তাকিয়ে দেখি, মনে হচ্ছে বহুদিন পরে বাবাকে দেখছি। আজকে যদি বাবা থাকতেন, এত বড় বাসা, স্বচ্ছ কাচের মতো সব, চাচাদের বাসার মতোই আমার বাসাটা, বাবা যদি এখানে বসতেন। শহীদুল কাকার ময়লা জুতার দিকে তাকিয়ে আমার চোখ দুটো ভিজে ওঠে। ধন্যবাদ সবাইকে।